পিনিয়াল গ্ল্যান্ড মনে আছে তো কোথায় আছে? মস্তিষ্কের একদম মিডিলে আছে হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। আর সেখান থেকে যেটা পড়েছিলাম বিশেষ বিশেষ হরমোন বার হয় যেটা আমাদের ঘুমের জন্য দায়ী থাকে। কথা বলবে না কিন্তু কেউ, বাইরে চলে যাও কথা বললে। হ্যাঁ, ঘুমের জন্য যে দায়ী থাকে আর যেটাকে আমরা বায়োলজিক্যাল ক্লক বলে থাকি, ঠিক আছে? ওই আমাদের যে মেলাটোনিন হরমোন আছে যেটা নিঃসৃত করে হচ্ছে আমাদের পিনিয়াল গ্ল্যান্ড, তো সেটা কিন্তু আমাদের ঘুমের জন্য খুব ইম্পর্টেন্ট একটা হরমোন। তো এইটা অবধি আমরা লাস্ট পড়েছিলাম। নেক্সট আমরা আজকে স্টার্ট যেটা করবো সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ড আমাদের মানব শরীরে খুব ইম্পর্টেন্ট একটা গ্ল্যান্ড। কি কারণে ইম্পর্টেন্ট? তোমাদের একদিন পড়ানোর সময় থাইরয়েড সম্পর্কে যখন একটু বলছিলাম, পুরো যখন ডিটেলসগুলো মানে কোন কোন জায়গায় স্থান, কোন কোন হরমোনাল গ্ল্যান্ডের, তখন আমি থাইরয়েড সম্পর্কে বলছিলাম যে থাইরয়েড গ্ল্যান্ড যেটা সেটা আমাদের বিপাকীয় হার নির্ধারণ করতে সাহায্য করে। তোমাদের একদিন বলছিলাম যে এমন কিছু মানুষ আছে যারা প্রচুর খায় তবুও তাদের শরীর বাড়ে না, হ্যাঁ, বা ফ্যাট জমে না। তো এটা কি হয়? এগুলো কে তোমার নির্দেশ করায়? এগুলো করাই হচ্ছে এই আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে? তো আমি পুরোপুরি বলবো, আগে ভালো করে দেখো। ফার্স্ট থাইরয়েড গ্ল্যান্ড যেটা, সেটা আগে বলতে হবে কোন অংশে অবস্থান করে। তোমরা প্রত্যেকে জানো যে আমাদের যে স্বরগ্রন্থি আছে, ঠিক আছে, যেটা লেরিংস আছে না, আর তারপর আমাদের কি আছে? শ্বাসনালী আছে, তাই না? শ্বাসনালীর অংশ। তো এই যে দেখতে পাচ্ছ এখানে, এগুলো হচ্ছে শ্বাসনালীর অংশ, যাকে বলা হয় হচ্ছে কি ট্র্যাকিয়া বলা হয়। কি বলা হয়? ট্র্যাকিয়া বলা হয়। তো সেখানেই অবস্থান করে হচ্ছে এই থাইরয়েড গ্ল্যান্ড। এর মধ্যে কোনটা থাইরয়েড গ্ল্যান্ড? এইটা যেটা দেখতে পাচ্ছ এরকম প্রজাপতি শেপ বা বাটারফ্লাই শেপের যেটা থাকে তাকে বলা হয় হচ্ছে কি থাইরয়েড গ্ল্যান্ড। তো এবার দেখো, এটা এই যে আমাদের যতগুলো আমরা গ্ল্যান্ড করছি তার মধ্যে থাইরয়েড গ্ল্যান্ড যেটা, সেটা হচ্ছে সবথেকে বড় আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি। আমরা তো অনেক অন্তঃক্ষরা গ্রন্থির নাম পড়েছি, যেমন আমরা পড়েছি হাইপোথ্যালামাস, পিটুইটারি, পিনিয়াল মাথার মধ্যে। নেক্সট আমরা তোমার থাইরয়েড গ্ল্যান্ড, আমাদের থাইমাস গ্ল্যান্ড আছে, কিডনির উপরে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড আছে, অগ্নাশয়ের নিচে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, কারণ ওটা মিক্সড গ্ল্যান্ড, তাই না? তো এই যে আমাদের যে যত টাইপের আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, যতগুলো আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, তার মধ্যে সবথেকে যদি বলা হয় বড় গ্ল্যান্ড কোনটা, তাহলে সেটা হবে থাইরয়েড গ্ল্যান্ড। হয়তো তোমাদের দেখে মনে হবে খুব তো বড় না, হ্যাঁ খুব বড় হয়তো নয়, কিন্তু সবাই যে আছে সবকটা গ্ল্যান্ডের মধ্যে, সবকটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে হচ্ছে বড় গ্ল্যান্ড কে, সেটা হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। আর সব থেকে ছোট হচ্ছে পিনিয়াল, আর দ্বিতীয় ছোট যেটা সেটা হচ্ছে কি পিটুইটারি। এটা যে এই তিনটে জিনিস কিন্তু খুব ভালো করে মনে রাখবে। ফার্স্ট কথা, পিনিয়াল আর পিটুইটারির মধ্যে কেউ বলাবে না, ঠিক আছে? কারণ পিনিয়াল একটা ছোট্ট গ্ল্যান্ড, একটা সর্ষে দানা, একটা মটর দানার মতো একটা গ্ল্যান্ড পিনিয়াল, ঠিক আছে? আর তারপরে হচ্ছে তোমার পিটুইটারি, আর সব থেকে বড় যেটা সেটা হচ্ছে কি আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। চলো নেক্সট দেখো, বললাম তোমাদের এইচ আর বাটারফ্লাই শেপের হয়, প্রায় ওরকম টাইপের শেপ ধরে নেওয়া হয় এই গ্ল্যান্ডটা বা এই গ্রন্থিটাকে। এবার প্রথম কথা হচ্ছে, এই যে গ্ল্যান্ডটা আছে, এই গ্ল্যান্ডের বিশেষ কিছু একটা অংশ আছে যেটা কিন্তু অন্য গ্ল্যান্ডের নেই। ফার্স্ট কথা কি আছে তোমরা জানো? ফুসফুসের আমাদের লোব আছে, লোব। হ্যাঁ, লোব মানে খণ্ড। হ্যাঁ, আমাদের ডান দিকের ফুসফুসে আছে 3খানা লোব, আমাদের বাঁ দিকের ফুসফুসে আছে হচ্ছে 2টো লোব। যেই দিকের ফুসফুসে আমাদের হৃৎপিণ্ড থাকে সেদিকে লোব সংখ্যা একটা কম থাকে, ঠিক আছে? তো এইদিকে আমাদের 2টো লোব থাকে, মানে আমাদের ফুসফুসটা 2টো খণ্ড, আর এইদিকে কোনো অংশ নেই, কেউ জায়গা দখল করেনি হৃৎপিণ্ডের মতো, তাই এই দিকটা হচ্ছে কি 3খানা কি থাকে, লোব বা খণ্ড থাকে। ঠিক সেই রকমই তোমরা আরো আরেকটা জানো হচ্ছে লিভার। জানো, লিভারেরও কিন্তু 2টো খণ্ড থাকে। লিভারের যে নালী আছে তার এই সাইডে একটা থাকে খণ্ড, আর একটা এই সাইডে থাকে। তো লিভারেরও 2টো কি থাকে, লোব থাকে। তো অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে লোব যুক্ত অংশ হচ্ছে কার? সেটা হচ্ছে কি থাইরয়েড গ্ল্যান্ডের। থাইরয়েড গ্ল্যান্ডের কিন্তু 2খানা কি থাকে, ভাগ থাকে, মানে এই পাশে একটা দেখতে পেলে এই পাশে একটা সাইডে আর এই দিকের একটা সাইড।
সাইড। তাহলে একটা হচ্ছে কি তোমার রাইট লোব আর একটা হচ্ছে লেফট লোব, ঠিক আছে। নেক্সট দেখো থাইরয়েড গ্রন্থি গলার সামনের দিকে শ্বাসনালী ট্রাকিয়ার দুপাশে অবস্থিত। ট্রাকিয়ার দুপাশ মানে এক্ষুনি বললাম যে শ্বাসনালীতে যে রিং রিং থাকে, হ্যাঁ শ্বাসনালী যখনই কোনো ছবি দেখবে, ঠিক আছে, তখন দেখবে বলয় বলয় মতো থাকে, ঠিক আছে। তো সেইটার মধ্যে অবস্থান কে করছে, সেটার মধ্যে অবস্থান করছে হলো থাইরয়েড গ্ল্যান্ড। ভালো করে শুনবে প্রত্যেকটা পয়েন্ট, এমন কোনো কঠিন বিষয় এটা নয়, ঠিক আছে। চলো দেখো এখানটায় এটা হচ্ছে একটা অরিজিনাল থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে। এখানে একটা ছবি আছে, দেখতে পাচ্ছি ভালো করে অস্পষ্ট হয়তো, কিন্তু এটা একটা অরিজিনাল থাইরয়েড গ্ল্যান্ড। তো এই যে থাইরয়েড গ্ল্যান্ড, একটা রাইট লোব একটা হচ্ছে লেফট লোব, আর এই যে থাইরয়েড গ্ল্যান্ডটাকে যদি তুমি উল্টো করে দেখো তাহলে আরো 4টে গ্ল্যান্ড ওর মধ্যে ইনক্লুড থাকে, আর তার নাম হচ্ছে প্যারাথাইরয়েড। এটা মনে রাখবে, থাইরয়েড, থাইরয়েডের ভিতর যে আছে সে প্যারাথাইরয়েড, ঠিক আছে। যেমন টিচার প্যারা টিচার হয় না, তো থাইরয়েড আর থাইরয়েডের পিছনে আছে হচ্ছে কি প্যারাথাইরয়েড। আর কটা আছে দেখো, আছে হচ্ছে 1 2 3 4, ঠিক আছে, 1 2 3 4। আর ইসমাস যেটা, ওটা হচ্ছে ওই দুটো ভাগ যাকে করে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু যেগুলো এই মুহূর্তে বললাম ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো এবার আমি তোমাদের একটা কথা জিজ্ঞাসা করি, থাইরয়েডের জন্য তোমরা কখনো শুনেছো যে গলগণ্ড রোগ হয়েছে? দেখবে থাইরয়েড হয় শরীরের বহু পোর্শনেই হয়, কিন্তু তার মধ্যে গলাতে কিন্তু বিশেষ এফেক্ট করে হচ্ছে থাইরয়েডটা। দেখবে কোনো কোনো মানুষের কি হয়, গলার এই সাইডটা কি হয়, ফুলে যায়, তো যেটাকে বলা হয় গলগণ্ড হয়েছে, বা এক কথায় বলতে পারো গয়টার হয়েছে। তো মনে রাখবে এই যে থাইরয়েড যেটা, এই থাইরয়েড কিন্তু একটা বিশেষ, তার জন্য মিনারেলস লাগে যাতে তোমার থাইরয়েড না হয়ে থাকে, ঠিক আছে। তার নাম কি আয়োডিন, যেটা লবণে দেখতে পাওয়া যায় না, তো সেটা হচ্ছে কি আয়োডিন। তো ঠিক আছে, আমি ওইটার বিষয়ে পরে যাচ্ছি। আমি যে প্রশ্নটা এখন বলছি সেটা একটু ভালো করে শুনে রাখবে যে আমি আয়োডিন সম্পর্কে কি বলছি। একটা প্রশ্ন আসে এটা পরীক্ষাতে যে কোন কোন মিনারেলস, যে কোন মিনারেলস শর্করাকে নির্ধারণ করতে সাহায্য করে, সেটা হচ্ছে আয়োডিন। এটা কিন্তু এইটা তোমার থাইরয়েড গ্ল্যান্ডের কোনো প্রশ্ন না, এটা আয়োডিন সম্পর্কে একটা আলাদা প্রশ্ন, যে কোন মিনারেলস বা কে তোমার কি করে শর্করাকে চিহ্নিত করতে সাহায্য করে। ধরো হচ্ছে আলুতে কি আছে, শর্করা আছে, সবাই জানো। ভাতে শর্করা আছে, ভাতের মাড় যেটা হয়, ফ্যান যেটা হয়, সেটা শর্করা আছে। এছাড়াও দেখবে বিভিন্ন ফলের মধ্যেও কি আছে, শর্করা আছে। আচ্ছা কেউ বলতে পারবে শর্করা ফলের মধ্যে যেটা থাকে সেটা কোন পজিশনে থাকে? ফ্রুক্টোজ, ঠিক আছে। আমরা ওটাকে গ্লুকোজ বলি, যে হ্যাঁ ওর মধ্যে গ্লুকোজ আছে, তো ওটা কোন ভাগটা আছে, ওটা হচ্ছে ফ্রুক্টোজ ভাগটা আছে। হ্যাঁ গ্লুকোজও আছে, ফ্রুক্টোজও আছে, ঠিক আছে। কারণ C6H12O6 হচ্ছে দুজনারই ফর্মুলা, আর গ্যালাক্টোজেরও ফর্মুলা হচ্ছে C6H12O6, এটা কিন্তু মনে রেখো। চলো তাহলে এবার কি করে বুঝতে পারবে? ধরে নাও যে আয়োডিনটা আছে নীলচে বেগুনি কালারের, ও তখন যখনই তুমি ওকে শর্করার মধ্যে ফেলবে, ধরে নাও একটা আলুর মধ্যে শর্করা আছে, তো তুমি দু ড্রপ নিয়ে কি করলে আলুর মধ্যে বা শর্করার মধ্যে ওই আয়োডিনটাকে ফেললে, ওর রং তখন কি হবে কেউ বলতে পারবে? কালচে হয়ে যাবে পুরো, হ্যাঁ। যে নীল ওই যে কালারটা সেটা একেবারে গাঢ় হয়ে যাবে, মানে ওটা প্রচন্ড পরিমাণে কি হয়ে যাবে, ডিপ কালার হয়ে যাবে। তো ওর থেকেই বোঝা যায় যে হ্যাঁ এখানে শর্করা আছে। যদি শর্করা না থাকতো তাহলে আয়োডিনের যা কালার সেটাই থাকতো, ঠিক আছে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে আয়োডিন যেটা, সেটা কি নির্ধারণে সাহায্য করে, ওটা শর্করা কোথায় আছে বা নেই সেটাকে নির্ধারণ করতে কি করে, হেল্প করে। চলো এবার চলে আসি থাইরয়েড গ্ল্যান্ডের মেন অংশে। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এটা তোমরা যখন কেউ থাইরয়েড টেস্ট করো দেখবে T3 T4 এগুলোকে টেস্ট করানো হয়, হ্যাঁ। ওখানে ডাইরেক্ট তোমার যেই ব্লাড রিপোর্ট, ওখানে ডাইরেক্ট থাইরয়েড বলে লেখা থাকে না, ওখানে লেখা থাকে T3 T4 TSH। TSH মানে থাইরয়েড হরমোন। তো ওগুলো সম্পর্কে এবার আমরা পড়বো। ফার্স্টে দেখো কি লেখা, থাইরয়েড গ্রন্থির একদম নিচে যেটা লেখা সেটা কি লেখা আছে, যে T3 আর T4
T4 তৈরির জন্য আয়োডিন অত্যন্ত প্রয়োজনীয়। তার মানে আমাদের শরীরে যদি আয়োডিন না থাকে, তাহলে তোমার কি যেগুলো ঘাটতি হবে সেগুলো কি হবে? T3 আর T4 এর ঘাটতি হবে। তো দেখো এই যে আমাদের থাইরয়েড হরমোন যেটাকে বলা হয়, থাইরয়েড যে হরমোনটা আমাদের নিঃসৃত হয় সেটাকেই তুমি যদি দুটো ভাগে ভাগ করে ফেলো, একটা হচ্ছে T3 আর একটা হচ্ছে T4। দেখো এটা সিম্পল ভাবে মনে রাখতে পারবে, T3 মানে হচ্ছে ট্রাই, আর যদি T4 হয়ে যায় টেট্রা হয়ে যায়। এটা তোমরা সবাই জানো তো? হ্যাঁ, আর পাঁচটা হলে যেমন পেন্টা হয় ঠিক সেই রকম, যে T3 হচ্ছে 3 মানে হচ্ছে ট্রাই আছে আর তিনখানা আয়োডিনের অণু, আর এখানটায় হচ্ছে T4 মানে হচ্ছে টেট্রা আয়োডোথাইরোনিন মানে চারটে অণু আছে। তো একটা হচ্ছে T3 আর একটা হচ্ছে T4। তো এই যে হরমোনটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে অরিজিনালি থাইরয়েড হরমোন। থাইরয়েড যখন চেক করা হবে রক্তের মধ্যে, যখন রক্ত নেওয়া হবে তখন কিন্তু T3 আর T4 তোমার ওইটাকে পরীক্ষা করবে। কারণ কি হবে, T3 আর T4 যদি ঠিক হয় তবেই তোমার থাইরয়েড ঠিক আছে, আর নয়তো কি আছে, প্রবলেম আছে। ঠিক আছে, তো দেখো এটা কত পার্সেন্ট রিলিজ করে, 98%। খুব খুব ইম্পর্টেন্ট এটা। আর থাইরয়েড প্রচুর রোগ তৈরি করে, ওগুলো আমি ধীরে ধীরে বলছি। নেক্সট চলে আসো ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন এটা আরেকটা হরমোন, যেমন থাইরয়েড হরমোন ঠিক তেমনই থাইরয়েড গ্ল্যান্ড আরেকটা হরমোন নিঃসরণ করে, সেটা হচ্ছে কি ক্যালসিটোনিন। আর এটা মোটে 2%। কত পার্সেন্ট? মোটে 2%। ও যদি 98 হয় তাহলে সবথেকে কম যেটা থাইরয়েড গ্ল্যান্ড তোমার রিলিজ করে সেটা হচ্ছে 2%, সেটার নাম হচ্ছে কি ক্যালসিটোনিন। ক্লিয়ার হলো? তাহলে আরেকবার বলি, থাইরয়েড যে গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডটা আমাদের ট্র্যাকিয়াতে অবস্থিত, আমাদের যে শ্বাসনালীর বলয় আছে সেখানে অবস্থিত। এই গ্ল্যান্ডটা দেখতে কেমন হয়? বাটারফ্লাই আকৃতির বা এইচ আকৃতির দেখতে হয়। এই যে গ্ল্যান্ডটা, এই গ্ল্যান্ডটা আমাদের কি করে আমি বললাম যে বিপাকীয় হাড় মেটাবলিজমে তোমার সাহায্য করে। তো নেক্সট হচ্ছে এই যে গ্ল্যান্ডটা যেগুলো রিলিজ করে, যে হরমোন রিলিজ করে সেটা হচ্ছে একটা থাইরয়েড হরমোন আর একটা হচ্ছে ক্যালসিটোনিন হরমোন। তো এই থাইরয়েড হরমোনটাকে যদি দুটো ভাগে ভাগ করো সেটাই হয়ে যাবে T3 আর T4। আলাদা করে থাইরয়েড হরমোন বলার দরকার নেই, T3 T4 বললেই বুঝে যাবে যে ওটা হচ্ছে থাইরয়েড হরমোন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। চলো নেক্সট চলে আসো যে এবার TSH-টা কি। দেখো তোমরা সবাই এটা জানো যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। যেহেতু আমি এই জায়গাটা বলছি তোমাদের অনেকের এটা মনে হতে পারে এটা কোথা থেকে হয় বলো তো নিঃসৃত? পিটুইটারি। কেউ কিন্তু বলবে না যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে নির্মিত হয় না। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোথা থেকে নির্মিত হয়? পিটুইটারি থেকে। দেখো আমি তোমাদের দুটো কথা বলে দিয়েছিলাম, একটা হচ্ছে রিলিজিং, একটা হচ্ছে ইনহিবিটিং। যেটা কার সঙ্গে যুক্ত হয়? হাইপোথ্যালামাসের সঙ্গে। ভেরি গুড, যারা বললে ভেরি গুড। তার মানে বুঝেছো ওই জায়গাটা যে ওই রিলিজিং আর ইনহিবিটিং যেটা করে সেটা হচ্ছে হাইপোথ্যালামাস করে, আর যেটা তোমার কি করে? স্টিমুলেট করে। তো সেটা কে করে? তোমার পিটুইটারি করে। তো TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই যে হরমোনের এই যে অংশটা এই পিটুইটারিতে করে, রিলিজ হয় পিটুইটারিতে, কিন্তু হয়েও কোথায় যায়? ও যায় হচ্ছে থাইরয়েড গ্রন্থিতে যায়। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় বলবে না, থাইরয়েড গ্রন্থিতে যায়। কার থেকে নিঃসৃত হয়ে? পিটুইটারি থেকে নিঃসৃত হয়ে। তো ছবির মাধ্যমে ওটাকেই দেখানো হয়েছে যে থাইরয়েড গ্ল্যান্ড যেটা তাকে উদ্দীপিত করার হরমোন হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? পিটুইটারি থেকে। তো এইটা কিন্তু মাথায় রাখবে, কেউ থাইরয়েড স্টিমুলেটিং নাম শুনে কেউ ভেবে ফেলবে না যে ওটা থাইরয়েড থেকে নিঃসৃত হয় না, ওটা হয় হচ্ছে স্টিমুলেট করে, যে মানে সারাক্ষণ যে উদ্দীপনা যোগায় বা স্টিমুলেট করায়, যার নাম হচ্ছে কি পিটুইটারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। চলো নেক্সট চলে আসো এবার কাজের ক্ষেত্রে, যেখানে আমরা থাইরয়েডের কাজগুলো করবো। কি বলছে দেখো, পরামর্শে শক্তি উৎপাদন করে। এর মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট আমি সেটা বলে দেবো তোমাকে, শরীরে জলের মাত্রাকে নিয়ন্ত্রণ করে,
বডি টেম্পারেচারকে মেনটেন করে। এইটাকে অবশ্যই মনে রাখবে যে বডি টেম্পারেচার মেনটেনেরও একটা হরমোন হচ্ছে কি এই থাইরয়েড হরমোন। নেক্সট দেখো বলছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, আয়োডিন বিপাকে সহায়তা করে। এটাই কিন্তু আমি প্রথম থেকে বলে দিচ্ছি, কি বলছি, যেটা হচ্ছে বিপাকে সহায়তা করে। আমাদের যে বিপাকীয় হাড় আছে সেই বিপাকীয় হাড়ে সহায়তা করে। আচ্ছা কেউ বলতে পারবে বিপাকীয় হাড় কি হিসাবে বলা হয়, কখন বিপাকীয় হাড় বলা হয় এটাকে, বা কাকে বিপাকীয় হাড় বলা হয়? একদম এক কথা, একদম পারফেক্ট। আমরা খাওয়া দাওয়ার পর যে প্রসেস হয় আমাদের, ধরো আমরা খাবার খাচ্ছি, আমি পড়িয়েছিলাম মনে করো উপচিতি বিপাক অপচিতি বিপাক। আমরা যখন খাবার খাচ্ছি সেই খাবারটা ভাঙছে, অর্থাৎ ক্যাটাবলিজম হচ্ছে, ঠিক আছে। আর ওই ক্যাটাবলিজম ওগুলো ভেঙে আবার নির্দিষ্ট নির্দিষ্ট এক একটা কোষের মধ্যে পৌঁছাচ্ছে, অ্যানাবলিজম হচ্ছে। আর দুটোকে ক্যাটাবলিজম আর অ্যানাবলিজম মানে অপচিতি বিপাক আর উপচিতি বিপাককে একসাথে বলা হয় হচ্ছে মেটাবলিজম, মানে হচ্ছে কি বিপাক। মনে রাখবে এটা, ক্যাটাবলিজম আর অ্যানাবলিজম দুটো মিলিয়ে হচ্ছে কি মেটাবলিজম, ঠিক আছে। আমি একটু বাদে ধরবো এগুলো, ঠিক আছে, ভালো করে শোনো। দেখো নেক্সট কি বলছে, মেটাবলিক রেট ব্যালেন্সিং করে। মানে কি করে, মেটাবলিক যে হার আছে আমাদের শরীরে যে মেটাবলিক রেট আছে সেই মেটাবলিক রেটকে কি করে, নিয়ন্ত্রণ করে। যার মেটাবলিক রেট খুব ভালো, ধরে নাও কারোর মেটাবলিক রেট খুব ভালো বিপাকীয় হয়, সে যতই খাবার খাক তার গায়ে চর্বি জমবে না, ঠিক আছে। সে যতই খাবার খাক দেখবে সে রোগা পাতলাই থাকবে ওরকম, যার মেটাবলিজম খুব ভালো। আর যার মেটাবলিজম খারাপ সে এইটুকু খেলেও ওটা কি হয়ে যাবে, মেটাবলিক রেটটা ভালো চলছে না, তাই কি হবে, যে খাবারটা খাচ্ছে ওটা কি হয়ে যাবে, বিভিন্ন জায়গায় ফ্যাট আকারে কি হয়, জমতে থাকে। তো শরীর মোটা হয়ে যায়, দেখবে না খেয়েও মোটা হয়ে যাচ্ছে, আবার খেয়েও রোগা থাকছে। এটা একটা উল্টো যে প্রসেসটা ঘটে আমাদের শরীরে, সেটাকে কে ঘটায়, যে রেটকে ওঠানামা করায়, যার নাম হচ্ছে কি থাইরয়েড গ্ল্যান্ড। মনে থাকবে সবার। চলো নেক্সট আসো পরেরটা, আসবে, হ্যাঁ নেক্সট আসো পরেরটা। ফার্স্ট বলছে কি হাইপোথাইরয়েডিজম। আমি কথাটা বেশি জোরে বলতে পারছি না, বুঝলে আজকে খুব খারাপ, কাল রাতে, ঠিক আছে। হাইপোথাইরয়েডিজম একটা, আর একটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম। দেখো দুটোই থাইরয়েড কিন্তু খুব ক্ষতিকর। দেখো দুখানা থাইরয়েডে কিন্তু এক একটা ক্যাটাগরি হয়। যেমন দেখবে কোনো থাইরয়েডের চোখ মুখ বিশাল ফুলে যায়, প্রচন্ড ফুলে যায় দেখবে। আবার কোনো কোনো থাইরয়েড এমন আছে যেগুলোতে প্রচন্ড পরিমাণে কি হয়ে যায়, ওয়েট লস হয়ে যায়। তো দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা ঘটে হাইপোথাইরয়েডিজমের জন্য আর একটা ঘটে হাইপারের জন্য। আবার ভেবে বলে দিচ্ছি, দেখো যেটা হচ্ছে হাইপো সেটা হচ্ছে কম ক্ষরণে, আর যেটা হচ্ছে হাইপার সেটা হচ্ছে বেশি ক্ষরণে। ধরে নাও কারো শরীরে কি হচ্ছে, মানে তোমার যে T4 T3 এগুলো ধরো কম হয়ে যাচ্ছে, ঠিক আছে, এগুলো ধরো কম হচ্ছে, আয়োডিনের অভাব তো অবশ্যই, হ্যাঁ অবশ্যই আয়োডিনের অভাব। তো তার না বিশেষ কিছু কি হবে, রোগ হবে। যেমন হচ্ছে মিক্সিডিমা, কি বলা হয়, মিক্সিডিমা। এই নামগুলোকে শুনে রাখবে, মিক্সিডিমা, ক্রেটিনিজম, কি বলে, ক্রেটিনিজম, ঠিক আছে। হাসিমাটো ডিজিজ একটা রোগ হয় যে মেয়েদের মধ্যে বন্ধাত্ব তৈরি করে দেয় এই থাইরয়েড। অনেকে এরকম শুনতে পাবে যে থাইরয়েড হয়েছে বলে কখনো সে মানে গর্ভবতী হতে পারবে না, এরকম শুনবে হয়তো কখনো। তো এটাও কিসের জন্য হয়, এটা হচ্ছে তোমার হাইপোথাইরয়েডিজমের জন্য। আর একটা হয়তো তোমরা এটা শুনবে যে বডি কি হয়ে যায়, কমে যেতে থাকে, মানে তোমার লস হয়ে যেতে থাকে বডি ওয়েট, সেটা হচ্ছে কি হাইপার থাইরয়েডিজম। মানে যখন খুব বেশি হয়ে যায়, এই হাইপার হয়ে যায় থাইরয়েডের অংশটা, সেটার জন্য। তো হাইপো আর হাইপার মানে হচ্ছে, আমি এখানে লিখে দিয়েছি, আমার কথাটাকেও বুঝবে, যদি বাড়িতে গিয়ে ভুলে যাও লেখাটাকে করবে, আমি এখানটায় লিখে দিয়েছি, সহজ ভাষায় লেখা আছে যে হাইপো মানে হচ্ছে যেটা কম ক্ষরণ, আর হাইপার মানে হচ্ছে কি আমাদের বেশি ক্ষরণ। চলো দেখো এবার কম ক্ষরণে এই জায়গাটা অবশ্যই মনে রাখতে হবে, হ্যাঁ। দেখো হাইপোসিক্রিয়েশন মানে যেটা হচ্ছে কম ক্ষরণে হয়। দেখো কম ক্ষরণে হচ্ছে ক্রেটিনিজম হয়, আর ওর সাথে আমি লিখেছি হচ্ছে মিক্সিডিমা। চলো আমি একটা কথা তোমাদের মনে করাই, তোমাদের আমি বলেছিলাম মনে আছে, যখন ভিটামিন
কি পড়িয়েছিলাম, একটা পড়িয়েছিলাম রিকেট আর একটা পড়িয়েছিলাম অস্টিওপোরোসিস। আর কি বলেছিলাম, রিকেট যেটা হয় সেটা ছোটদের হয় আর অস্টিওপোরোসিস যেটা বড়দের হয়। এটা মনে আছে তো? ঠিক সেই রকমই এখানে এই যে ক্রেটিনিজম যে রোগটা হয় সেই রোগটা হচ্ছে শিশুদের জন্য হয়, মানে সেম প্রবলেমে। ধরো আমার যে প্রবলেম হচ্ছে, একটা ছোট বাচ্চারও সেম প্রবলেম হচ্ছে, T3 T4 কমে গেছে শরীরে, আয়োডিনের অভাবে T3 T4 কমে গেছে। আর তার ফলে কি হয়, আমার যেটা হবে তার নাম মিক্সিডিমা দিতে হবে, আর একটা ছোট বাচ্চার যেটা হবে একই সেম ডিজিজ কিন্তু তার নাম কি দিতে হবে, ক্রেটিনিজম। তাহলে ক্রেটিনিজম আর মিক্সিডিমা হয়ে যায় কি হাইপোসিক্রিয়েশন। পরীক্ষায় কিন্তু এরকম ভাবে লেখা আর দেয় না যে কম ক্ষরণে কি হয় বেশি ক্ষরণে কি হয়, এরকম দেবে না। পরীক্ষাতে দেবে হাইপোসিক্রিয়েশন বা হাইপোথাইরয়েডিজম। বুঝতে পেরেছো? হাইপো গ্রোথ হরমোন, হাইপার গ্রোথ হরমোন। তার মানে তোমাকে বুঝে নিতে হবে কোনটা হাইপো আর কোনটা হচ্ছে হাইপার। চলো নেক্সট দেখো, নেক্সট বলছে গয়টার, যেটাকে গলগণ্ড বলা হয়, যেটা গলা পুরো এরকম ফুলে যায়। এখনো অনেকের দেখতে পাবে এটা, হামেশাই রাস্তাঘাটে দেখা যায় যে এরকম গলার এই অংশটা কি হয়ে গেছে, ফুলে গেছে। তো সেটা হচ্ছে কি গয়টার। নেক্সট চলে আসো হাসিমাটোস ডিজিজ, যেটা হচ্ছে সুসাইড অফ থাইরয়েড গ্ল্যান্ড, মানে থাইরয়েড গ্ল্যান্ডটাকেই কি করে দেয়, পুরোপুরি নষ্ট করে দেয়। তা এই যে রোগটা দেখছো হাসিমাটো ডিজিজ, এগুলো তো তাও চলে যায়, কিন্তু হাসিমাটো ডিজিজ যদি হয়ে যায় একটা মেয়ের শরীরে পুরো হরমোনাল ডিসব্যালেন্স দেখা যায়। ঠিক আছে? একটা মেয়ের গলার স্বরও চেঞ্জ হয়ে যেতে থাকে। হ্যাঁ, যে একটা মেয়ের গলার স্বর ভারী চলে আসে। তো এই যে হাসিমাটো ডিজিজ হচ্ছে পুরোপুরি এফেক্ট করে হচ্ছে হরমোনের পোরশনে। ঠিক আছে? পুরোপুরি হরমোন অংশে কি করে, এফেক্ট করে দেয়। নেক্সট চলে আসো আস্তে, নেক্সট চলে আসো হাইপার সিক্রিয়েশন, মানে কি হচ্ছে, এটা বেশি সিক্রিয়েশন হচ্ছে। দেখো ফার্স্ট যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে বডি ওয়েট লস। কারণ দেখছো সে প্রচুর খাওয়া দাওয়া করছে, তবুও তার কি হচ্ছে, ওজন কমে যাচ্ছে, একই সেম জায়গায় দাঁড়াচ্ছে না, কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে? দীর্ঘদিন ধরে যদি হতে থাকে, এছাড়াও যদি ক্লান্তি ভাব চলে আসে। নেক্সট দেখো গ্রেভস ডিজিজ, মানে হচ্ছে ওজন কমার সাথে সাথে চোখ বাইরের দিকে বেরিয়ে আসে। হ্যাঁ, কোনো মানুষের এরকম টিভিতে দেখতে পারো, দেখবে সোশ্যাল মিডিয়াতে যে এরকম চোখ কি হয়েছে, বার হয়ে গেছে। বার মানে পুরো ঠিকরে বার হয় না, মানে ধরো মনে হচ্ছে যে এটা কোটরে ঢুকে গেছে, এই অংশটা ঢুকে গিয়ে চোখের পোর্শনটা বেরিয়ে এসেছে। তো এটাও হয়ে থাকে। এছাড়াও হচ্ছে বেশিরভাগ সময় তার ডায়রিয়া হয়ে থাকে, বেশিরভাগ সময় তার কি হয়, পেটের খাবার হজম হয় না, ডায়রিয়াতে পরিণত হয়। তো এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে তোমার চিহ্নিত করতে পারবে হাইপোকে আর হাইপারকে। বোঝা গেল? হ্যাঁ, আরেকটা রোগের ছবি দেখাবো, দেখলে বুঝতে পেরে যাবে। দেখো চলো ফার্স্ট রোগ আসি, যেটা হচ্ছে ক্রেটিনিজম শিশুদের ক্ষেত্রে। দেখো একটা শিশু অরিজিনালি যেরকম হয় সেরকম না, কি হয়ে গেছে, ফুলে গেছে, তাই না? হিসাব মতো এর চামড়া, এর বডির ওয়েট কি হয়ে গেছে, বেড়ে গেছে, পেট ফুলে যাচ্ছে, শরীরের সমস্ত ভাগ ফুলে যায়। তো এটা হচ্ছে কি ক্রেটিনিজম, যেটা হাইপোথাইরয়েডিজমে হয়। কি থাইরয়েডিজম? হাইপোথাইরয়েডিজম। চলো নেক্সট, এরই ঠিক সিমিলার যদি একটা বড়দের হয় তাহলে কি হয়ে যাবে, দেখো চোখ মুখ ফুলে গেছে, এটা কি হয়ে যায়, মিক্সিডিমা। কি বলা হয়? মিক্সিডিমা। থাইরয়েড হাইপোর জন্য হয়, মানে কম ক্ষরণে হয়। চলো নেক্সট দেখো, আর এখানে দেখো সবকটাতেই এই লেখাগুলো কমন পাবে যে দেহের ওজন বেড়ে যাবে, ওজনটা বাড়বেই বাড়বে, এটা 100%। ঠিক আছে? চলো নেক্সট হচ্ছে গয়টার। গয়টার দেখো, গয়টারকে অপর ভাষাতে কি বলে, এনলার্জ থাইরয়েড। এনলার্জ মানে বেড়ে যাচ্ছে, এনলার্জ মানে বেড়ে যাওয়া। তো থাইরয়েড গ্ল্যান্ডটা কি হয়ে যায়, ধীরে 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 ফুলতে থাকে। তো এটা হচ্ছে এনলার্জ থাইরয়েড বা গয়টার বা গলগণ্ড, যেটা কিন্তু সম্পূর্ণ কার জন্য হয়, আয়োডিনের অভাবে। খুব গুরুত্বপূর্ণ কথা এটা, এটা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মানে গয়টার যেটা হয় সেটা কার অভাবে হয়, সেটা হচ্ছে কি আয়োডিনের অভাবে। এটা কিন্তু অবশ্যই মনে রেখো। নেক্সট চলে আসো আস্তে, নেক্সট চলে আসো হাসিমাটো ডিজিজ, যেটা একটু আগেই বললাম, একটা মেয়ের শরীরে হরমোনাল ডিসব্যালেন্স করে দেয়। তার অ্যান্টিবডি যেটা আমাদের শরীরে
অ্যান্টিবডি আছে জানো তো? অ্যান্টিবডি কি করে আমাদের? রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি করে। অর্থাৎ আমার যদি কোনো জ্বর হয় বা শরীর খারাপ হয়, ধরো আমার শরীরের সাথে লড়ার ক্ষমতা বা টিকিয়ে রাখার ক্ষমতা, এই যে যখন আমাদের জ্বর আসে তখন কি হয় ভিতরে কি হয় হ্যাঁ, আমাদের যখন গা গরম হয় তখন আমাদের অ্যান্টিবডিরা বাইরের যে ফরেন পার্টিকেল আছে, ফরেন পার্টিকেল মানে বাইরের থেকে যে ভাইরাস ঢুকে গেছে তোমার শরীরে, হ্যাঁ ধরো আজকে আমার থেকেও কারোর যেতে পারে, হ্যাঁ এটা আমি জানি না, আজকে আমার যা হয়েছে আমার থেকেও কারোর যেতে পারে, ঠিক আছে হ্যাঁ, সামনের কোনো যেতেই পারে, কোনো নেই। তো এই যে বলছি, এই যে বিষয়টা আমার ধরো আমার শরীরে যে আসতে আমাদের বাড়িরই জ্বর হয়েছে আমার শাশুড়ি, ঠিক আছে এবার হ্যাঁ তো ধরো কিছুটা ঘরের থেকে এসেছে, আর কি হয়েছে বলতো, শনিবার দিনের যে ব্যাচটা, সেই ব্যাচ থেকে আমার হালকা হালকা এফেক্ট চলছে, ঠিক আছে। শনিবার দিনের আমার যে আঁকানোর ব্যাচ, ওই বাচ্চাদের ব্যাচ থেকে আমার খুব এই জিনিসগুলো হয়, ঠিক আছে, কারণ ওদেরকে কোলে নিয়ে বসাইতে করে আর বাচ্চাদের তো এটা ওটা লেগেই থাকে, তো ওদের থেকে খুব হয়, হ্যাঁ। তো ওই যে আমার এফেক্টটা চলছে, তার মানে ওদের থেকে আমার যদি কিছু এসে থাকে কারোর থেকে, তাহলে ওটা আমার ফরেন পার্টিকেল হবে। কি পার্টিকেল? ফরেন পার্টিকেল। মানে আমার ভিতরে যখন জ্বর আসবে তখন আমার অ্যান্টিবডি গুলো সেই ফরেন পার্টিকেলের সাথে লড়াই চলবে তার, হ্যাঁ, যে টিকিয়ে থাকার লড়াই, বুঝতে পেরেছো? তো এইটাই হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি খুব ইম্পর্টেন্ট শরীরে। তো অ্যান্টিবডিকে কি করে দেয়? ধীরে 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 কি করে দেয়? নষ্ট করে দেয়। তো এইটা হচ্ছে হাসিমাটো ডিজিজ, আর এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট রোগ, ঠিক আছে। এই সঙ্গে আসতে এই থাইরয়েড গ্ল্যান্ড যখন কম ক্ষরণ শুরু করে তখন এই রোগটা ধরা দেয়। নেক্সট চলে আসো, এবার চলে আসো হাইপার থাইরয়েডিজম, যেটা হচ্ছে বেশি ক্ষরণ। হাইপার মানে কি? বেশি। দেখো এই যে ডিজিজটা, এটাকে বলা হয় হচ্ছে গ্রেভস ডিজিজ। কি? গ্রেভস ডিজিজ। কিন্তু মনে রাখবে, এটাকে নরমালি বলা হয় হচ্ছে চক্ষু বর্ণিত রোগ। কি রোগ? চক্ষু বর্ণিত রোগ। মানে চোখটা কি হয়ে যায়? বাইরের দিকে বেরিয়ে আসে। ভেরি গুড। চোখটা হচ্ছে বাইরের দিকে মনে হচ্ছে ঠিকরে বেরিয়ে আসছে, সেটাই হচ্ছে কি তোমার গ্রেভ ডিজিজ। আর নিশ্চয়ই ওয়েট লস বোঝাতে হবে না, ওটার মানে সবাই জানো। তারপর ডায়রিয়া বোঝাতে হবে না, ওটার মানে সবাই জানো, তাই না? তো এই জন্য এই ছবিটাই দেখালাম, কারণ এই রোগ দিয়ে কিন্তু প্রশ্ন দেয় যে এটা কম ধরনের না বেশি ধরনের, বা হাইপো না হাইপার। চলো নেক্সট, কে বলবে ক্যালসিটোনিন কি ছিল? একদম ক্যালসিয়াম না, আমি ওটা বলছি না, আমি যে ক্যালসিটোনিন কার থেকে এসেছে? থাইরয়েড গ্ল্যান্ড থেকে। ক্যালসিটোনিন যে হরমোনটা, সেটা কে করেছিল? থাইরয়েড গ্ল্যান্ডই বার করেছিল, কিন্তু খুব অল্প পার্সেন্ট। কত পার্সেন্ট? 2%। দেখো এখানে ক্যালসিটোনিনের একটা বিশেষ কাজ আছে, আস্তে কথা বলো না। ক্যালসিটোনিন CAL ক্যাল আছে, আর এর থেকে বুঝে নেবে যে ক্যালসিয়াম। কি ভাববে? ক্যালসিয়ামের কথা ভাববে, ক্যালসিটোনিন থেকে ক্যালসিয়াম। দেখো এর কাজ হচ্ছে তোমার শরীরে যদি রক্তের মধ্যে ক্যালসিয়াম বেশি থাকে, ভালো করে শোনো এটা, হ্যাঁ, তোমার রক্তের মধ্যে যদি ক্যালসিয়াম বেশি থেকে থাকে, তাহলে ও কি করবে? ও রক্ত থেকে সেই ক্যালসিয়ামটাকে নিয়ে তোমার হাড়ের মধ্যে দেবে। এবার আমাকে একটুখানি বলো তো, তোমরা এটা মনে আছে তো যে আমাদের চুলে ক্যালসিয়াম থাকে, আমাদের হাড়ে থাকে, আমাদের রক্তে থাকে, আমাদের নখে থাকে, দাঁতে থাকে, মনে আছে তো এগুলো? তো এ কি করবে? এই যে রক্তে যদি ক্যালসিয়াম বেশি থাকে, ও নিয়ে কি করে? হাড়ের মধ্যে কি করবে? ক্যালসিয়ামটাকে দিয়ে দেবে। আচ্ছা চলো এবার এইসব কথা ছেড়ে দাও, এই ছবির কথা, এবার একটু নর্মালে আসো। যদি আমাদের রক্তে ক্যালসিয়াম বেশি হয়, তাহলে কি কি হতে পারে? কে বলতে পারবে? অনেক কিছু পড়েছো বায়োলজিতে এই মুহূর্তে, কি কি হতে পারে? রক্ত জমাট বেঁধে যেতে পারে। আচ্ছা তারপর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেক্ট, দুটোই হ্যাঁ। রক্ত, হ্যাঁ ঠিক বলেছো, দুজনে ঠিক বলেছো, একদম ঠিক, তুমিও ঠিক। তারপর আর? হ্যাঁ 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 হ্যাঁ, কারেক্ট কারেক্ট, ব্লকেজ হয়ে যেতে পারে। আর? হ্যাঁ আর? আর ইম্পর্টেন্ট জিনিসটাই বলছো,
অক্সিজেন প্রবাহিত ভেরি গুড, এটা এতগুলোর সাথে রিলেটেড। আর আচ্ছা পেশি তো অটোমেটিক যে কোনো কারণে হতে পারে, তার একটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ আর মনে পড়ছে না? আচ্ছা রক্ত আগে বলো তো, আচ্ছা বলো তো গ্যাস কোথায় ফিল্টারেশন হয়? গ্যাস ফুসফুসে, গ্যাস ফুসফুসে ফিল্টার হচ্ছে। ফুসফুসের ভিতরে ছোট 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 অ্যালভিওলাই আছে, মানে পুরো ছোট ছোট বলের মতো আছে, মাছের ডিম যেরকম হয় না ছোট ছোট, ওরকম ডিমের মতো ছোট ছোট আছে। আর ওটার মধ্যে দিয়ে ওরা CO2 আর O2 এক্সচেঞ্জ করে। এটা গ্যাসের আদান প্রদান, এটা গ্যাস এক্সচেঞ্জ হয়। কিন্তু রক্তের এক্সচেঞ্জ কোথায় হয়? আর পরিশ্রুতকরণটা কোথায় হয়? কিডনিতেও হয়। কিডনিতেও হয়। মনে রাখবে কিডনির একটা অংশ বলি, দেখো কিডনির একটা ছবি তোমরা ছবিতে দেখবে বইয়ে, এইরকম থাকে, এখান থেকে এইরকম থাকে, তারপর এখানটায় কি করে দেয়, নালী থাকে মূত্র বার করার জন্য থাকে। তো এটাকে বলা হয় কি নেফ্রন। কি বলা হয়? নেফ্রন। এইটাকে বলা হয় নেফ্রন। এই পুরোটা হচ্ছে নেফ্রন। আর এরকম কোটি কোটি নেফ্রন থাকে একটা কিডনির মধ্যে, একখানা নয়, কোটি কোটি নেফ্রন থাকে আমাদের দুখানা কিডনির মধ্যে। তো এই যে নেফ্রন, ও কি করে, এখান থেকে রক্ত এলে ওইটাকে কি করে, ছেঁকে নেয়। কি করে? ছেঁকে নেয়। ছেঁকে কি করবে, ও কি মূত্র আকারে রক্ত বার করে দেবে? মূত্রের মধ্যে রক্ত বার হবে, তাই না? ও কি করবে, এই রক্তটাকে যে ছেঁকে নিল, নিয়ে আবার ও কি করলো, বডিতে কি করে দেয়, পাঠিয়ে দেয়, বডিতে ফেরত পাঠিয়ে দেয়। এবার দেখো ও যে ছাঁকলো, চা পাতার মধ্যে কি ছাঁকা হয়, চায়ের জলটা নিচে ভালোটা পড়ে যায়, ছাঁকনিতে পাতাটা থাকে যায়, তাই তো? এখানেও কি হয়, এই যে পোর্শনটা আছে, এই পোর্শনে ক্যালসিয়াম যদি কারোর রক্তে বেশি থেকে থাকে, তাহলে এগুলো কি হয়, ক্যালসিয়াম গুলো এখানে জমতে থাকে। এবার বলো তো ক্যালসিয়াম যদি জমে থাকে তাহলে কি হতে পারে? শুধু হ্যাঁ, ক্যালসিয়াম কিন্তু শুধু একা করবে না, তার মধ্যে হ্যাঁ ক্যালসিয়াম কার্বনেট থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে অক্সালিক অ্যাসিড যদি খাও, মানে মুসুর ডাল, তারপরে পালং শাক, তারপরে টমেটো, যেগুলোতে অক্সালিক অ্যাসিড আছে, ওই দুটো একসাথে বাইন্ড হবে। কথা বলো না, এই যে ক্যালসিয়াম আর ওই অক্সালিক অ্যাসিড তো রক্তের মধ্যেই থাকবে, খাচ্ছ যখন, ওই যখন দুটো বাইন্ড হবে, ওরা কি করে দেয়, পাথর তৈরি করে দেয়, ক্রিস্টাল তৈরি করে দেয়, মানে পাথর শক্ত অংশ তৈরি করে দেয়। আর এই জন্যই দেখো ক্যালসিটোনিন আমাদের শরীরের অদ্ভুত কিরকম রিঅ্যাকশন, এক একজন এক একটা ভূমিকা পালন করে। ক্যালসিটোনিন কি করে, আস্তে আস্তে ক্যালসিটোনিন কি করে, ও রক্ত থেকে, রক্তে যাতে বেশি ক্যালসিয়াম না হয়, ও রক্ত থেকে নিয়ে ওটাকে কোথায় দিয়ে দেয়, হাড়ের মধ্যে দিয়ে দেয়। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এবার একটা কথা কি কারণ মনে হচ্ছে না যে ম্যাম রক্ত থেকে যদি দিতেই থাকে তাহলে রক্তে ক্যালসিয়াম যদি কমে যায় তাহলেও তো বিপদ হতে পারে। আর একজন আছে ওর অ্যান্টি হয়ে কাজ করার, ঠিক আছে? আর কে কে বলতে পারবে দেখি, কেউ যদি জেনে থাকো, কে অ্যান্টি হয়ে কাজ করে, মানে এই কাজটা যে করছে, রক্ত থেকে ক্যালসিয়াম নিয়ে হাড়ে দিচ্ছে, আর এইখানে আরেকজনে এমন আছে উপস্থিত যে কি করে, হাড় থেকে নিয়ে আবার রক্তেও দেয়। হ্যাঁ, প্যারাথাইরয়েড পড়েছিলে, কোথায় আছে বললে? প্যারাথাইরয়েড একদম থাইরয়েডের পিছনে, থাইরয়েডের পিছনে যে চারটে গ্ল্যান্ড আছে, ওরা কি করে, ওরা কি করবে, ঠিক এর উল্টো হয়ে কাজ করে, যার নাম হচ্ছে কি, প্যারাথাইরয়েড। চলো দেখো এবার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আসো, এই আসো করো না, কথা বলো না, দেখো এবার চলে আসি, কথা না, এবার চলে আসি প্যারাথাইরয়েডে, ঠিক আছে? প্যারাথাইরয়েড যেটা, ওখানে ও যে হরমোনটা রিলিজ করে তার নাম হচ্ছে প্যারাথাইরক্সি হরমোন। কি হরমোন? প্যারাথাইরক্সি হরমোন। আর এই যে হরমোনটা, এ কি করে দেখো, উল্টোটা করে। আগেরটা কি করেছিলে, রক্ত থেকে কোথায় নিয়ে যাচ্ছে, হাড়ে, আর এখন করবে হচ্ছে হাড় থেকে
রক্তে। মানে কি জানো, আমাদের শরীরের মধ্যে ভারসাম্যকে বজায় রাখছে। হাড় এবং রক্তের মধ্যে যে ক্যালসিয়ামের ভারসাম্যতা সেটাকে বজায় রাখছে, সেটা হচ্ছে এই প্যারাথাইরয়েড আর ক্যালসিটোনিন যে হরমোন, থাইরয়েড যে নিঃসৃত করছে ক্যালসিটোনিন, এরা দুজনে মিলে কি করছে, এটাকে বজায় রাখছে। মানে সমতা বজায় রাখা বা ভারসাম্য বজায় রাখা বা ব্যালেন্সিং যেটাকে বলে, সেই কাজটা করে। তাহলে বুঝতে পারছো আমাদের শরীরের মধ্যে কিরকম ভাবে সিস্টেমেটিক কাজ হয়। ঠিক আছে, প্রত্যেকে আছে হচ্ছে সিস্টেম করার জন্য। নেক্সট, একদিন যখন ভিটামিন ডি পড়িয়েছিলাম তখন বলেছিলাম ভিটামিন ডি কে পূর্ববর্তী হরমোন বলা হয়। বলেছিলাম এই কথাটা, কারণ যদি পড়ে থাকো তাহলে মনে থাকবে, আর না পড়ে থাকলে হাজার মাথা ঠুকলেও মনে পড়বে না। ঠিক আছে, তো এটাকে বলা হয় পূর্ববর্তী হরমোন। পূর্ববর্তী হরমোন, এটা বলছে না কেন জানি না, পূর্ববর্তী হরমোন বলা হয় কাকে, ভিটামিন ডি কে। কেন জানো, ভিটামিন ডিও কিন্তু এরকম ক্যালসিয়ামেরই কাজ করে। মনে করো না রিকেট, অস্টিওপোরোসিস, ভিটামিন ডিও কি করে, এরকম ক্যালসিয়ামকে তোমার সংশ্লেষেই সাহায্য করে। এই কারণে ভিটামিন ডি কে বলা হয় কি পূর্ববর্তী হরমোন। আর ভিটামিন ডি এর অপর নাম কি ছিল বলো তো? ওটা তো রাসায়নিক নাম, অপর নাম। মানে আর কি কি বলা হতে পারে ভিটামিন ডি কে? সানশাইন ভিটামিন, সূর্য থেকে পাই বলে, হ্যাঁ মনে পড়ছে না? সানশাইন ভিটামিন। আর নেক্সট আরেকটাও বলা হয়, বলো, সব ভুলে গেছো। অ্যান্টি র্যাকাইটিক বলা হয়, রিকেটকে প্রতিরোধ করে বলে, মনে পড়ছে না? চলো নেক্সট দেখো, এই আসছে কাউন্টার অ্যাক্ট হরমোন। কাউন্টার অ্যাক্ট হরমোন মানে যারা একে অপরের বিরোধিতা করে, সেই হরমোনের নাম বিরোধিতাকারী হরমোন। যারা একে অপরের কি করছে, বিরোধিতা করছে। আর দেখো ক্যালসিটোনিন আর প্যারাথাইরয়েড কি করছে, একে অপরের বিরোধিতাই করছে। এ তোমার কি হচ্ছে, রক্ত থেকে ক্যালসিয়াম নিয়ে হাড়ে কাটায়, আর এ কি করে, হাড় থেকে ক্যালসিয়াম নিয়ে কি করবে, রক্তের মধ্যে পাঠায়। তো একে অপরের বিরোধিতা করার জন্য এর নাম হয়ে যাচ্ছে কি তোমার কাউন্টার অ্যাক্ট হরমোন। তো এই যে অংশটা, এই অংশটায় কিন্তু আমাদের ওখানটায় থাইরয়েডের পোরশনটা শেষ হলো। এবার চলে আসে প্যারাথাইরয়েডের রোল। একটু আগে যে কথাটা বললাম যে তোমার কি করে দেয়, অস্টিওপোরোসিস হয়। আমি একটা কথা বলেছিলাম মনে আছে, ভিটামিন ডি এর জন্য অস্টিওপোরোসিস হয়। ভিটামিন ডি কি হলে বলো তো? কম হলে, তাই না? একদম। ভিটামিন ডি যদি কম হয় আমাদের শরীরে, এই কথা বলো না, আমাদের শরীরে এই যে হাড়ের মধ্যে ছোট ছোট এমনি ছিদ্র থাকে, আর ভিটামিন ডি যদি কমে যায় তাহলে এই ছিদ্র প্রচুর বড় বড় হয়ে যায়, প্রচুর বড় বড় হয়ে যায়, তাই না? এবার দেখো একটা ভালো জিনিস লক্ষ্য করো এই লেখাটার মধ্যে, বলছে অস্টিওপোরোসিস হয় বেশি ক্ষরণ হলে। কেন, কি কারণ? বলছে বেশি যদি ক্ষরণ হয়ে যায় প্যারাথাইরয়েড, ভালো করে শোনো, বলছে বেশি যদি প্যারাথাইরয়েডের ক্ষরণ হয়, মানে বেশি যদি প্যারাথাইরয়েড বার হয়, তাহলে বলবে অস্টিওপোরোসিস। আচ্ছা বোঝাও, তোমরা যে যে বোঝাতে পারবে। আচ্ছা আর আর এদিকে কে বলবে, কার থেকে নিচ্ছে ক্যালসিয়াম? হাড় থেকে। দেখো এক্ষুনি লিখেছিলাম এখানটায় যে হাড় থেকে রক্তে কি করে, ক্যালসিয়ামকে ট্রান্সফার করে দেয়। ঠিক সেই রকমই যদি এবার ধরো মানে প্যারাথাইরয়েড হরমোনটা বেশি ক্ষরণ হচ্ছে, তখন কি হবে, ও হাড় থেকে অনবরত রক্ত দিতে থাকবে, অনবরত, তাই না? ভারসাম্য তোমার রক্ষাই করতে পারবে না ক্যালসিটোনিন, অনবরত হাড় থেকে রক্ত দিতেই থাকবে, আর তখন এই ক্যালসিয়াম দিতেই থাকবে, আর তখন কি হবে, তোমার হাড় ক্ষয়প্রাপ্ত হয়। খুব ইম্পর্টেন্ট জায়গা, যারা বুঝবে, যারা পুরো পড়াটাকে বুঝবে, তারা এই লাইনটাও আশা রাখি বুঝতে পারবে যে যেহেতু প্যারাথাইরয়েড যে গ্ল্যান্ড আছে, সে তোমার কি করছে, হাড় থেকে নিয়ে রক্তের মধ্যে ক্যালসিয়াম দিচ্ছে। তাই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের যদি হরমোনটা ক্ষরণ বেড়ে যায়, তাহলে অতিরিক্ত হাড় থেকে নিতে নিতেও কোথায় দেবে, রক্তের মধ্যে দেবে, আর তার ফলে কি হবে, হাড় ক্ষয়প্রাপ্ত হবে, যেটার নাম হয়ে যাবে কি অস্টিওপোরোসিস।
তাহলে আজ থেকে শুধুমাত্র এইটাকে আর হলো না যে শুধুমাত্র ভিটামিন ডি এর অভাবে হয়, তা কিন্তু না। ভিটামিন ডি এর সাথে সাথে কি যদি প্যারাথাইরয়েড যে গ্ল্যান্ড আছে তারও যদি ক্ষরণ বেশি হয়ে থাকে তাহলেও কি হয়ে থাকে সেখানটায় একদম সেখানে কি হয় তাহলে তোমার এই রোগটা হয় অস্টিওপোরোসিস। চলো এবার দেখো যদি কি হয় কম ক্ষরণ হয়, কম ক্ষরণ মানে হাইপো হয়ে যাবে, ঠিক আছে? তখন যেটা হয় সেটা হয়ে যাবে কি টিটেনি রোগ হয়। কি রকম রোগ হয়? টিটেনি। কেউ নাম শুনেছো টিটেনি? কি হয়? হ্যাঁ হ্যাঁ ভেরি গুড। আমাদের যে সুষুম্না কাণ্ড আছে সেরকম পোরশনকে তোমার এফেক্ট করে দেয়। আর কি করে? আর কি করে? ঘুষটঙ্কার শুনেছো? কিরকম হয়ে যায়? হাত পা টান লাগা হয়ে যায়, পেশিতে টান লাগা হয়ে যায়, সেইগুলো হয়ে যায় হচ্ছে এরকম। হ্যাঁ, কারণ তখন কি হয়ে যায় রক্তের সমস্যা হয়ে যায়, সেই কারণে পেশিতে টান পড়ে যায়। আর এখানে কিন্তু ড্যামেজ তোমার বহু জিনিসকে করে, যেইগুলোতে কি হয় ক্যালসিয়াম থাকে, যেমন চুলে, যেমন নখে, যেমন দাঁতে, এই সমস্ত অংশ। বুঝতে পেরেছো? আগে বলো তো থাইরয়েড আর আমাদের যে প্যারাথাইরয়েড সেটা কিন্তু একটা বড় লেভেলের একটা অংশ। দেখলে যে কতক্ষণ লাগলো এটাকে করতে, কতটা সময় ধরে কিন্তু লাগলো, ঠিক আছে? চলো এবার দেখো যদি এটা বুঝতে পেরে যাও, এই আসতে যদি এটা বুঝতে পেরে যাও, আমি তাহলে উঠিয়ে প্রশ্ন করি এখান থেকে। হ্যাঁ দেখি কে কে শুনছিলে আর কে কে শোনোনি। চলো তুমি ওঠো ফার্স্ট। হ্যাঁ ওঠো, তোমাকেই বলছি। আর কেউ কাউকে না, তুমি বসো, কেউ কাউকে অ্যান্সার করে দেবে না। হ্যাঁ আমি ঠিক বুঝে ধরবো, কেউ কাউকে প্লিজ অ্যান্সার করবে না, ঠিক আছে? বলো বলো যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে দুটো হরমোন নিঃসৃত হয় তার নাম কি? আচ্ছা থাইরক্সিন আর ঠিক বলছো তো, বলো। হ্যাঁ হ্যাঁ ওটা কে? নামটা কি? ক্যালসিটোনিন। হ্যাঁ চলো নেক্সট বলবে, তুমি বলো। হ্যাঁ বলো যে থাইরক্সিন যে হরমোনের নাম বললো, সেই থাইরক্সিন হরমোনের দুটো ভাগ কি? থাইরক্সিন যে হরমোনের নাম বললো তার দুটো ভাগ কি? T3 আর T4। ভেরি গুড, বসো। চলো নেক্সট বলবে, কথা বলো না, নেক্সট বলবে তুমি। হ্যাঁ না তোমার বলো, বলবে যে এই T3 আর T4 গঠনের জন্য কে দায়ী থাকে? T3 আর T4 কার জন্য গঠন হয়? কে সবথেকে মুখ্য ভূমিকা পালন করে T3 এবং T4 গঠনে? ইম্পর্টেন্ট প্রশ্ন। মানে গ্রন্থির মধ্যে কি এমন থাকবে যে তোমার ওই হরমোনটা T3 আর T4 গঠনে সাহায্য করবে? হাত তুলতে পারো। আয়োডিন। আয়োডিন দরকার, বললাম না বারবার বললাম এটা। বসে দেখি। চলো নেক্সট বলবে। হ্যাঁ মিডিলে অনেকদিন অ্যাবসেন্ট ছিলে, শরীর খারাপ? তুমি বলবে যে একটা রোগের নাম বলেছিলাম যেটা হচ্ছে মিক্সিডিমা। একটা রোগের নাম বলেছিলাম যেটা হচ্ছে মিক্সিডিমা। সেটা কেমন থাইরয়েডের প্রভাবে হয়? হাইপো না হাইপার? হাইপো। বলতে পারবে যে মিক্সিডিমা এটা কাদের ক্ষেত্রে হয়? মিক্সিডিমা এটা কাদের ক্ষেত্রে হয়? দুটো রোগের নাম বলেছিলাম, মিক্সিডিমা আর ক্রেটিনিজম। মিক্সিডিমাটা কাদের হয়? আচ্ছা ঠিক আছে, মিক্সিডিমা হচ্ছে আর বড়দের হয়, আর বাচ্চাদের যেটা হয় সেটা হচ্ছে ক্রেটিনিজম। ক্রেটিনিজম, ঠিক আছে? ক্রেটিনিজম। চলো তুমি বলবে, বসেই বলো। তুমি বলো যে
ওয়েট লস হয়ে যায় যেটা মানে কমতে থাকে সেটা কার জন্য হয়? আস্তে 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 বলো। হাইপার আপনার বেসিক হবে না। বলো বেসিক হবে না হাইপার। তোমাকে নয়। চলো ও বলেছে বেশি ক্ষরণে। বলো গ্রেভস ডিজিজ মানে চক্ষু বর্ণিত রোগ কার জন্য হয়? পারবে বলো। চক্ষু বর্ণিত রোগ পড়া শুনছিলে বলো। মানে চোখ বেরিয়ে আসে কার জন্য হয় বলো, তারপর অন্য প্রশ্ন অন্য করে পারবে না? চলো তুমি বলো দেখি। বৈশাখী না? হ্যাঁ হ্যাঁ, নামটা তো দরকারই নেই, নামটা তো সবাই বলেই যাচ্ছে সারাক্ষণ, নামটা তো দরকার নেই। বলো বেশি ক্ষরণের হয়। আচ্ছা ঠিক বলেছো। আচ্ছা নেক্সট বলো হচ্ছে জোমানা বলো। বলো যে আমাদের শরীরে যে ক্যালসিটোনিন আছে সেই ক্যালসিটোনিনের ভূমিকা কি? আমাদের শরীরে যে ক্যালসিটোনিন আছে থাইরয়েড বার করে, তার ভূমিকাটা কি? পারবে বলো। অনেকক্ষণ ধরে পড়া হবে। ক্যালসিটোনিনের ভূমিকা কি? খুব সিম্পল বলো। পারবে না? এতক্ষণ ধরে সামনে বসে পড়া শুনছো তাও যদি না পড়ো বলো। রক্ত থেকে হাড়ে কি ট্রান্সফার করে? ক্যালসিয়াম করে। চলো বলো তুমি যে ক্যালসিয়াম যেটা মানে ক্যালসিটোনিন যে কাজটা করে তার অপর কাজটা উল্টো কাজটা কি করে? বিপরীতমুখী কাজটা। রক্ত থেকে হাড়ে ক্যালসিটোনিন দিত, এখন সেই হাড় থেকে রক্ত থেকে কে করে? এই আজকে প্লিজ প্যারাথাইরয়েড। ঠিক আছে, যেটা পড়াচ্ছিলাম যেটার বিষয়। ঠিক আছে চলো নেক্সট বলো আস্তে। নেক্সট বলো যে কেউ কি জানো, এটা আমি এখনো তোমাদের বলিনি, কিন্তু কেউ কি জানো যে আমাদের শরীরের মধ্যে যে কিডনিতে পাথর হয় যেটা ক্যালসিয়াম তো বিশেষ একটা, অবশ্যই ক্যালসিয়াম তো দায়ী, এছাড়াও অক্সালিক অ্যাসিডও দায়ী বললাম, দুজনে বাইন্ড হয়ে করে, এছাড়াও আর কি করে? আর কি মিশে তোমার তৈরি হয়ে যায় পাথর? মানে কি যা শক্ত আছে তাকে বলছে ইউরিক অ্যাসিড। একদম দেখবে ইউরিক অ্যাসিড। কেউ শুনেছো যে ঘুম থেকে উঠে গাঁটে ব্যথা করে, পা ফেলতে গাঁটে গাঁটে ব্যথা, মানে টেস্ট করিয়ে দেখবে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। তো ইউরিক অ্যাসিড কিন্তু বিশেষ ভূমিকা পালন করে তোমার কি করতে? তোমার এই পাথরগুলোকে তৈরি করতে। নেক্সট এই আস্তে আস্তে চলো তুমি বলো, তুমি বলবে। বলো এসটি এই আস্তে প্লিজ বলো এসটিএইচ এর অপর নাম কি? কোথা থেকে নিঃসৃত হয় এবং কোথায় গিয়ে সে কাজ করে? তিনটে প্রশ্ন একসাথে, যেহেতু আগের পড়ানো প্রশ্ন এটা তাই তিনখানা প্রশ্ন একসাথে। এসটিএইচ আস্তে ফুল ফর্ম কি? ঠিক আছে আগে বলো ফুল ফর্মটা। আমি কাউকে ধরবো না, ওকেই ধরবো। আমি না এই আস্তে প্লিজ। এসটিএইচ এর ফুল ফর্ম কি? টিএসএইচ এর ফুল ফর্ম। এসটিএইচ না সরি টিএসএইচ। টিএসএইচ এসটিএইচ তো সোমাটোট্রপিক হবে। টিএসএইচ এই আস্তে দেখো এই যে এই ফুল ফর্মটা এটা আগেও পড়িয়েছি, আজও বোঝালাম, তারপরেও পারছো না। চলো তুমি আস্তে, কেউ কথা নয়। দিয়েছি আমি ধরবোই না কাউকে। তোমাদের আর পড়া না এগুলোই ভালো হবে, বুঝলে? এটাই মনে হয় বেটার। মানে একেবারে নতুন পড়া আবার সে প্রথম থেকে আবার আমি পড়াতে স্টার্ট করি প্রথম চ্যাপ্টার, ওটাই মনে হয় ভালো হবে। কারণ এটা তো বহুদিন আগে ভালো করে পড়িয়ে দিয়েছিলাম, গাদা গাদা বার পড়িয়েছিলাম, কবার আমিও বলতে পারবো না যে ওইটুকুনি অংশকে আমি করতে গিয়ে মানে 3 দিন লাগিয়েছি মনে হয় পড়াতে।
তাও এই মুহূর্তে এসে টিএসএইচ এর ফুল ফর্ম পাচ্ছ না, যেখানে টি থেকেই চলে আসে না থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। কোথা থেকে একদম থাইরয়েড গ্ল্যান্ড এসে বুঝতে পারছো নিজের অবস্থা? খুব বাজে, খুব বাজে। চলো তুমি বলবে না, তুমি বলো। এই আস্তে, আমি যে ভুলবশত একটা নাম বলছিলাম, এই আস্তে, আমি যে ভুলবশত একটা নাম বলছিলাম যে এসটিএইচ সোমাটো, কেউ অ্যানসার দেবে না, যাকে জিজ্ঞাসা করবে সে বলবে। আমি কিছু টেরা নই, আমি ঠিক তাকাচ্ছি ওর দিকে। হ্যাঁ, এসটিএইচ এর ফুল ফর্ম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। চলো বলো, এই যে হরমোনটা একে অপর কি নামে ডাকা যায়? গ্রোথ হরমোন। একে অপর কি নামে ডাকা যায়? জিএইচ মানে হচ্ছে কি? গ্রোথ হরমোন। ঠিক আছে, চলো নেক্সট আসো। এই আসছে, এবার চলে আসি কোন গ্ল্যান্ডে। এই প্রথম সব জানো, মনে হবে সব জানি, কিন্তু তাও পারবে না। আসল জায়গায় গিয়ে তাও মনে হচ্ছে পারবে না। এরপর চলে আসি থাইমাস গ্ল্যান্ডে। থাইমাস গ্ল্যান্ড সম্পর্কে আগে তোমাদের যখন গ্ল্যান্ড নিয়ে আলোচনা করছিলাম তখনও কিন্তু হালকা করে থাইমাস গ্ল্যান্ড সম্পর্কে আমি বলে দিয়েছিলাম। ঠিক আছে, তো থাইমাস গ্ল্যান্ড কি? থাইমাস গ্ল্যান্ড হচ্ছে যে গ্ল্যান্ডটা গলায় থাকে না, ও থাকে হচ্ছে বুকে। যত বয়স হয় এই গ্ল্যান্ডটা কি হয়ে যায়? ছোট হয়ে যায়। চারটে জিনিস মনে রাখবে এই গ্ল্যান্ড থেকে, আর কিছু মনে রাখার দরকারই পড়বে না। ফার্স্ট কথা হচ্ছে থাইমাস গ্ল্যান্ড কোথায় থাকে? বুকে অবস্থান করে, বুকের পোরশনে। নেক্সট হচ্ছে থাইমাস গ্ল্যান্ড যেটা কোন হরমোনকে রিলিজ করে? বলবে থাইমোসিন। থাইমাস থেকে থাইমোসিন। যেমন ওকে যখন প্রশ্ন করলাম থাইরয়েড থেকে থাইরক্সিন এলো, থাইরয়েড যেটা হরমোন নিঃসরণ করে থাইরক্সিন, যেটাকে T3 T4 বলা হচ্ছে। আর এই যে আমাদের যেটা থাইমাস, এটা হচ্ছে কি? থাইমোসিন হরমোন রিলিজ করে। নেক্সট পরবর্তী মনে রাখবে হচ্ছে এই থাইমাস গ্ল্যান্ড যত বয়স বাড়ে তত কি হয়ে যায়? ছোট হয়ে যায়। যত বয়স বাড়ে ও কি হয়ে যায়? ছোট হয়ে যায়। আর লাস্ট আরেকটা পয়েন্ট মনে রাখতেই হবে যে এটা টি সেল আছে। টি সেল মানে আমাদের শ্বেত রক্তকণিকা নাম শুনেছো? WBC বলে যেটাকে, হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা। সেই শ্বেত রক্তকণিকার এইখানে যে টি সেল আছে, শ্বেত রক্তকণিকার মধ্যে যে টি সেল আছে, বি সেল আর টি সেল। ঠিক আছে, চলো আমি একটু বলবো, তারপরে বুঝতে পারবে। বি সেল আর টি সেল আছে WBC। ওই টি সেল এতে গিয়ে কি করে? এই থাইমাস গ্ল্যান্ডের যে অংশটা কি করে? এই টি সেলে গিয়ে নিজেকে কি করে? তোমার কি করবে? থাইমাস গ্ল্যান্ডের মধ্যে গিয়ে এই টি সেলগুলো নিজেকে গ্রোথ বাড়িয়ে দেবে। টি সেল হচ্ছে সবথেকে শক্তিশালী অ্যান্টিবডি। তোমরা কি জানো WBC আসলে কি? নিজে তোমার কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতা করে, রোগ প্রতিরোধের ক্ষমতা গড়ে তোলে। এই WBC এর মধ্যে যে টি সেল আছে, ওই সেল কি করবে? এই থাইমাস গ্ল্যান্ডে গিয়ে কি করে? নিজের গ্রোথ তৈরি করে, নিজেকে বৃদ্ধি করে, নিজেকে আরো কি করে? শক্তিশালী করে। এই কারণে ওর নাম হয়ে গেছে কি অংশটা? টি সেল। এই চারটে জিনিস যদি কেউ মনে রাখো, সে থাইমাস গ্ল্যান্ড থেকে যত টাইপের প্রশ্ন আসুক আশা রাখি পারবে। আমি ছবি দেখি আগে বলে দিচ্ছি। ঠিক আছে, চলো আসো দেখি। থাইমাস হলো অন্তঃক্ষরা এবং লসিকা গ্রন্থি। লসিকা মানে কেউ জানো? লসিকা মানে হ্যাঁ হ্যাঁ লসিকা না, রক্তের সঙ্গে মিশে থাকে, বর্ণহীন রক্তের সঙ্গে মিশে থাকে হচ্ছে লসিকা। তো এটা লসিকা গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থি। আজকে পরিণত অবস্থায় ওজন হয় হচ্ছে 37 গ্রাম। হতে পারে হয়তো বেশি গ্রাম নয়, কিন্তু যখন হাই স্টেজে রাখে নিজেকে, নিজের একেবারে কর্মক্ষমতা বিশাল পাওয়ারে থাকে থাইমাস গ্ল্যান্ডের, তখন কি হয়? ওর 37 গ্রাম হচ্ছে ওর ওজন হয়। এবার ধীরে ধীরে যত বয়স
হবে, ধীরে ধীরে ওটা ছোট হয়ে যাবে। তো দেখো আমি এই ডায়াগ্রামটা করেছি যে বড় হতে হতে কি হয়ে যায়, ধীরে ধীরে ছোট হয়ে যায়। আর মনে রাখবে যে এই যে থাইমাস গ্ল্যান্ড, এই হচ্ছে আমাদের কি করে, রোগ প্রতিরোধের ক্ষমতাকে তৈরি করে। আমাদের শরীরে যে অ্যান্টিবডি আছে, আমাদের শরীরে যে WBC আছে, সে নিজেই যায় হচ্ছে থাইমাস গ্ল্যান্ডের কাছে, গিয়ে কি করে, গ্রোথ তৈরি করে, শক্তিশালী হয়ে ওঠে। দেখো এখানে ছবিটা দিয়েছি, দেখো ধীরে 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 কি হচ্ছে, দেখো ছোট হয়ে যাচ্ছে এই গ্ল্যান্ডটা। চলো নেক্সট দেখো পরের অংশে থাইমাস গ্ল্যান্ডের হরমোন দেখো কি বলছে, কি বলছে, থাইমোসিন। এক্ষুনি নামটা বললাম থাইমোসিন। আচ্ছা থাইমিনটা মনে রাখার দরকার নেই একটা কারণ, কারণ তোমরা থিয়ামিন অলরেডি একটা জায়গায় পড়েছো। থিয়ামিন কোনটা বলে দেবে? হ্যাঁ, P1 এর যেটা রাসায়নিক নাম সেটা হচ্ছে থিয়ামিন। এর সাথে আবার কেউ গুলিয়ে ফেলবে না, ওই জন্য থাইমোসিনটাই ইম্পর্টেন্টের মধ্যে রাখো, যে থাইমোসিন নামটাই মেন মনে রাখবে। দেখো ব্লাড থেকে WBC, WBC থেকে লিম্ফোসাইট, লিম্ফোসাইট থেকে ইমিউনি সেল। এটা একটুখানি বুঝিয়ে দিই, কেউ কথা বলো না। দেখো আমাদের যে রক্ত আছে, আমাদের যে ব্লাড আছে, সেই ব্লাডের মধ্যে তিনটে সেল আছে। একটা হচ্ছে RBC, একটা হচ্ছে WBC, একটা হচ্ছে প্লেটলেট। বাংলাগুলো বলে দিই, লাল রক্ত কণিকা, শ্বেত রক্ত মানে সাদা রক্ত কণিকা, আর এটা হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা RBC যেটা, সেটা হচ্ছে রক্তের রং লাল করতে সাহায্য করছে, অক্সিজেন পরিবহন করতে সাহায্য করছে, ওটা রক্তের চক্রে পুরো পড়াবো। WBC যে এই হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা রাখে। তোমরা কখনো দেখেছো অ্যামিবার আকার দেখেছো? অ্যামিবা কিরকম হয়? ওর নিজস্ব কোনো পা কিছু নেই তো, ও যে কোনো জায়গা দিয়ে ওর নিজের পা বানিয়ে নিতে পারে। হ্যাঁ, মানে ক্ষণপদ বলে, সিউডোপোডিয়া বলে ওটাকে, মানে ক্ষণপদ, ছদ্মপদ, যেটা ছদ্মপা। তো এই যে আমাদের সিউডোপোডিয়া বা ক্ষণপদ দিয়ে যেখানে সেখানে কি করে, ও খাবারকে ভক্ষণ করে। ঠিক মনে রাখবে আমাদের শরীরে WBC মানে শ্বেত রক্ত কণিকা ঠিক অ্যামিবার মতোই আকৃতি নিয়ে ও কি করে, সেখান থেকে ওইখানে কি করে, ব্যাকটেরিয়াকে বা জীবাণুকে ভক্ষণ করে ফেলে। এই জন্যই আমাদের শরীরের যে রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি করে, সে হচ্ছে আমাদের WBC। আর জানো WBC কে এই জন্য কি বলে, ফাইটার সেল বলে। ফাইটার সেল মানে ফাইট করে। হ্যাঁ, তো এই WBC এর মধ্যেই থাকে হচ্ছে লিম্ফোসাইট, যেটা হচ্ছে টি সেল বললাম। তো কি করবে, ওই তোমার থাইমাসের কাছে গিয়ে কি করবে, এই যে টি লিম্ফোসাইট দিয়েছি দেখো, ও থাইমাসের কাছে গিয়ে কি করে, তোমার নিজেকে গ্রোথ বাড়িয়ে নেয়, নিজেকে শক্তিশালী করে নেয়। আর শক্তিশালী করার যেই হয়ে যাবে, তখনই ও কি করবে, তোমার শরীরে যতই বড় থেকে বড় রোগ আসুক, ও কি করবে, তাকে অ্যাটাক করার বা সেই ফরেন পার্টিকেলকে অ্যাটাক করার চেষ্টা করে। বুঝতে পেরেছো? তাহলে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে থাইমাস গ্ল্যান্ডের কাজ। থাইমাস গ্ল্যান্ড কিছু এমন কঠিন না, 2-3টে পড়লেই হয়ে যাবে। থাইরয়েডের মতো অত কিছু মনে রাখার দরকার নেই, ঠিক আছে? এই দেখো এখানে লিখে দিয়েছি, হ্যাঁ কিভাবে হচ্ছে, এই যে থাইমাসের কাছে গিয়ে লিম্ফোসাইট গঠন করছে, টি লিম্ফোসাইট। এরপরে চলে আসছে অগ্নাশয়। অগ্নাশয়টা পরে পড়াবো। এবার আমি আরেকটা কথা লাস্ট বলি, যখনই আমরা ক্লাস হবে এই জায়গাটা একটু আলাদা বসবে তো, হ্যাঁ যখনই আমার ক্লাস হবে, এই যে যারা এরা আছো, এরা একটু অন্য ভাবে ছড়িয়ে ছিটিয়ে বসবে। হ্যাঁ, মনে থাকবে, এটা আমি বলে দিলাম, ঠিক আছে? ক্লাস যতদিন না আমি আবার বলবো একসাথে আসবে না। হ্যাঁ, ওই জায়গাটায় বসে পড়বো এরকম ভাবে, 1 2 3 4 5 5জন এরা। ঠিক আছে, আলাদা করে নেবে, আমার ক্লাসটা যেই হবে আলাদা হয়ে যাবে। ওই আমি উঠিয়ে করতে পারবো না। স্যার কি স্যারের কাছে কেমন বসো, এরকমই বসো, আলাদা বসো। আমি জানি না কার কাছে কি বসো, আমার কাছে আলাদা বসো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই থাকবে পড়া। কি কি থাকলো তাহলে বলো? থাইরয়েড, ক্যালসিটোনিনের পোরশনটাও থাকলো, প্যারাথাইরয়েড থাকলো, আর তার সাথে সাথে থাইমাস থাকলো। এটা অবশ্যই করে বাড়িতে পড়বে, ঠিক আছে? আর আমি কিন্তু পরের ক্লাস নেব। হ্যাঁ, আচ্ছা পরের ক্লাসে কিন্তু আমি একটু ভাবলাম যেগুলো জিডিতে আসা যেগুলো প্রশ্নগুলো, সেগুলো নিয়ে একটু আলোচনা